বিয়ের পর এই প্রথম লোকনাথ একা যাচ্ছে শ্বশুরবাড়ি। তাই মিষ্টির হাঁড়ির পাশাপাশি বড় কাতলা মাছটাও লোকনাথ সন্ধ্যা বাজার থেকেই কিনে নিয়েছিল। তারপর সেসব নিয়ে ট্রেনে চড়তে খুব একটা বেগ পেতে হয়নি। লোকনাথের শ্বশুরবাড়ি যেদিকে, সেদিকে সন্ধ্যের পর ট্রেনে ভিড় কমই থাকে। ট্রেন যখন লোকনাথের শ্বশুরবাড়ির স্টেশনে পৌঁছালো তখন রাত বেশ গভীরই হয়েছে। স্টেশন চত্বর তখন বেশ ফাঁকাই হয়ে গেছে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে ঠিক সামনেই রিক্সা স্ট্যান্ড। দুটো সাইকেল রিক্সাও দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে রিক্সা স্ট্যান্ডে। যদিও এখন সামনের রাস্তা প্রায় জনবিরল। স্টেশন থেকে লোকনাথের শ্বশুরবাড়ির রাস্তা নেহাত কম নয়। এতটা পথ এই রাতে শুনশান রাস্তার ওপর দিয়ে হেঁটে যাওয়া মোটেও সুবিধের নয়। এখন রিক্সা দুটোকে দেখে লোকনাথের মনে হলো ভাগ্য সুপ্রসন্ন। লোকনাথ এগিয়ে গিয়ে লাইনে দাঁড়ানো দুই রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করল, কে যাবে ভাই? কোথায় যাবেন? মণ্ডলপাড়া যাব, ওই বড় বটতলার কাছে। ওরে বাস, ওদিকে যেতে গেলে তো জুরান দিঘি বেরোতে হবে। না 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 দাদা, ওদিকে যেতে পারবো না। বলেই লোকনাথের হাতে ঝুলতে থাকা কাতলা মাছটার দিকে দৃষ্টি দিয়ে বলল, তাও আবার ও জিনিস নিয়ে আপনি এই পথে এত রাতে যেতে চান? নিঘাত মারা পড়বেন মশাই। তার চাইতে এক কাজ করুন, এই স্টেশনেই রাতটা কাটিয়ে দিন। ভোর ভোর হলে চলে যাবেন, কোনো সমস্যা হবে না। শুনে কিছুটা দমে গেল লোকনাথ। কল্যাণের মুখটা আরও বেশি করে মনে পড়তে লাগলো। এতটা পথ পাড়ি দিয়েও আজ রাতে তার বউয়ের মুখদর্শন হবে না। মনটা বেশ বেজার হয়ে গেল। লাইনে 2 নম্বরে থাকা রিক্সাওয়ালা হঠাৎই বলে উঠল, আপনি যদি যেতেই চান তবে আমি নিয়ে যেতে পারি, তবে জুরান দিঘি পেরোতে পারবো না। তার আগেই ওই ঘোষপাড়ার শিব মন্দিরের সামনে নামিয়ে দেব। ভাড়া লাগবে 50 টাকা। রাজি থাকলে বলুন। জুরান দিঘি থেকে তার শ্বশুরবাড়ি সামান্যই পথ। দিঘির পাশের রাস্তা ধরে কিছুটা হেঁটে গেলেই বাদিকে মণ্ডলপাড়ার রাস্তা। ওখান থেকে বড় জোর 2 মিনিট। তবে দিনে যে ভাড়া 20 টাকার বেশি নয়, এই বেটা এই রাতে সুযোগ বুঝে 50 টাকা চাইছে। কুছ পরোয়া নাহি, 50 টাকাই সই। রাতের মধ্যেই বউয়ের কাছে তো পৌঁছানো যাবে। লোকনাথ আর দ্বিমত করল না, রাজি হয়ে রিকশায় চড়ে বসল। রিক্সাওয়ালাও প্যাডেলে চাপ দিয়ে রিক্সা চালিয়ে দিল। অন্য রিক্সাওয়ালাটা যদিও একবার বলে উঠল, দাদা, এই বেটা টাকার লোভে আপনাকে একেবারে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। ওই মাছ নিয়ে জুরান দিঘির পাশ দিয়ে এই রাতে যাওয়া মানে নির্ঘাত মৃত্যু। রিক্সা চালক ততক্ষণে স্পিড বাড়িয়ে দিয়েছে, তাই আগের রিক্সাওয়ালার শেষের কথাগুলো ঠিক ভালোভাবে কানে পৌঁছালো না লোকনাথের। সে তাও তার রিক্সা চালককে জিজ্ঞেস করল, ও লোকটা কী সব যেন বলছিল? মৃত্যু ভয়টয় দেখাচ্ছিল। দিনের বেলা ও পথে কয়েকবার তো গেছি, কই কেউ তো কিছু বলেনি। তা এখন সমস্যাটা কি? আর এই মাছ নিয়ে যেতে বাধা দিচ্ছে, ব্যাপারটা কি বলো তো? ওর কথায় কান দেবেন না বাবু, নেশাখোর আপদ একটা। রিক্সা চালক বললেও মনটা কিন্তু লোকনাথের খচখচ করতেই থাকলো। যদিও রাতের ফাঁকা রাস্তায় রিক্সা চালক 20 মিনিটের পথ 10 মিনিটের কিছু বেশি সময় পার করে ঘোষপাড়া শিব মন্দিরের সামনে পৌঁছে গেল। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে লোকনাথ শেষবারের মতো জিজ্ঞাসা করল, ও ভাই, এতটা পথই যখন এলে তখন মণ্ডলপাড়ায় ঢুকলে না কেন? না হয় আরও কিছু টাকা বেশি নিতে। আসলে এই ঘোষপাড়াতেই আমার বাড়ি। এখন বাড়ি ফিরবো, তাই আর ওদিকে গেলাম না। তা আপনি মণ্ডলপাড়ায় কার বাড়িতে যাবেন? প্রশান্ত মণ্ডলের বাড়ি যাব। তিনি আমার শ্বশুরমশাই হন। প্রশান্ত বাবু খুব ভালো মানুষ। একবার আমার মায়ের একটা অপারেশনের সময় বেশ কিছু টাকা দিয়ে সাহায্য করেছিলেন। তা আপনি যখন তার জামাই, আপনি আর দেরি করেন না, তাড়াতাড়ি জুরান দিঘিটা পেরিয়ে যান দেখি। ঈশ্বর আপনাকে রক্ষা করুক। বলেই আর না দাঁড়িয়ে
রিক্সাওয়ালা যে পথে এসেছিল সে পথে ফিরে গেল। লোকনাথের মনে হলো লোকটা কিছু একটা বলতে গিয়েও বলল না, কিন্তু সামনে তাকাতেই রাস্তার দিকে দৃষ্টি যেতেই লোকনাথের মনটা ভালো হয়ে গেল। আর তো সামান্য কয়েক মিনিটের ব্যাপার, তারপরেই সে কল্যাণীর চাঁদপানা মুখখানা দেখতে পাবে। এই ভেবে বাকি সব সন্দেহ ঝেড়ে ফেলে সামনের রাস্তায় পা বাড়ালো লোকনাথ। ঘোষপাড়া শিব মন্দির ছাড়িয়ে কিছুটা হাঁটলেই ডান দিকে পড়ে জুরান দিঘি। বেশ লম্বা দিঘি, তবে তার পাশের রাস্তাটিও চমৎকার। আজ পূর্ণিমা নয়, তবে দিন দুই বাদেই পূর্ণিমা, তাই আকাশে হালকা চাঁদের আলো রয়েছে। জুরান দিঘি থেকে ঠান্ডা জলীয় বাতাস বইছে। বেশ খোশ মেজাজেই এক হাতে মিষ্টির হাঁড়ি আর অন্য হাতে কাতলা মাছ ঝোলাতে ঝোলাতে দিব্যি হাঁটছিল সে। জুরান দিঘির পাড় বরাবর কিছুটা যেতেই হঠাৎ তার মনে হলো দিঘির জলের দিক থেকে বাতাসের সাথে কি একটা যেন ভেসে উঠে এলো রাস্তার ওপর। একটা যেন ধোঁয়ার কুণ্ডলী। মুহূর্তে সেই কুণ্ডলী একটা অবয়বের রূপ নিয়ে এসে দাঁড়ালো একেবারে লোকনাথের সামনে। লোকনাথ অবাক হয়ে দেখল তার সামনে এক নারী মূর্তির আবির্ভাব হয়েছে। ঘোমটা দেওয়া এক নারী মূর্তি যেন হাওয়ায় ভেসে সে দাঁড়ালো লোকনাথের সামনে। নারী মূর্তির মাথার ঘোমটাটা একটু সরে গেল। লোকনাথ দেখল ভয়ঙ্কর কঙ্কালসার এক মুখ। শাড়ির আঁচলের নিচ থেকে শাখা পড়া দুটো কঙ্কালসার সরু সরু হাত বের করে নাকি সুরে খ্যানখ্যানে গলায় সে বলে উঠল, মাছটা দে দে মাছটা, আজ মাছে মাংসে খাবো, কাতলা মাছ আর এই মিনসের মাংস। কঙ্কালসার মুখের জ্বলন্ত চোখ আর ওই পৈশাচিক হাসিতে যেন দম বন্ধ হয়ে আসতে চাইল লোকনাথের। সে চাইছে ছুটে পালাতে, কিন্তু সম্মোহিতের মতো চোখ কপালে তুলে সে দাঁড়িয়ে রয়েছে এক জায়গায়, যেন নড়তে পারছে না। সরু সরু শাখা পড়া হাতগুলো লম্বা হয়ে এগিয়ে এলো লোকনাথের গলা লক্ষ্য করে। ঠিক সেই সময় পিছন থেকে কে যেন চিৎকার করে বলে উঠল, মাছটা ফেলে দিন, মাছটা দিঘির জলের দিকে ছুড়ে দিন। কার গলা এসব বিচার করার সময় নেই আর। লোকনাথ নিজের গায়ের সর্বশক্তি জড়ো করে হাতের মাছটা ছুঁড়ে ফেলে দিল জুরান দিঘির জলের দিকে। মাছটা ছলাৎ শব্দ করে পড়ল পুকুরের একদম মাঝখানে। সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত আওয়াজ করে সেই ভৌতিক নারী মূর্তি যেন হাওয়ার মধ্যে দ্রুত গতিতে ভেসে গেল জুরান দিঘির জলের দিকে, যেন মাছটাকেই ধরতে চায় সে। সঙ্গে সঙ্গে একটা রিক্সা এসে থামলো লোকনাথের পাশে। তাড়াতাড়ি উঠে পড়ুন বাবু। রিক্সা চালকের কথা শেষ করার আগেই তড়াক করে রিক্সায় উঠে বসলো লোকনাথ। রিক্সা চালক দ্রুত প্যাডেল চালিয়ে বলল, ও ফিরে আসার আগেই জুরান দিঘি পেরিয়ে যেতে হবে। দ্রুত প্যাডেল চালিয়ে জুরান দিঘি পেরিয়ে গেল রিক্সা চালক। তারপর রিক্সার গতি একটু কমিয়ে রিক্সা চালক বলল, আর ভয় নেই বাবু, জুরান দিঘি পেরিয়ে গেছি। এসব এসব কি? তুমি আমাকে আগে বলনি কেন? লোভে বড় পাপ করতে চলেছিলাম গো দাদা, কিন্তু জটাধারী মহাদেবী রক্ষে করলেন। ওই শিব মন্দিরের পাশ দিয়ে রিক্সা ঘোরানোর সময় মনে হলো মন্দিরের ঘন্টাটা যেন নিজের থেকেই বেজে উঠল। সঙ্গে সঙ্গে আমার মনে হলো যে প্রশান্তবাবু বিপদের দিনে আমাকে সাহায্য করেছিলেন। আমি কিনা তার জামাইকেই ঠকিয়ে অতিরিক্ত ভাড়া নিয়ে তাকেই আবার মৃত্যু মুখে ঠেলে দিলাম। মনটা সায় দিল না, তাই প্রাণের ঝুঁকি নিয়েও ফিরে এলাম। কিন্তু কিন্তু পেতনিটা কে? ও হলো ওই জুরান দিঘির শাকচুন্নি। দিঘির ওদিকের একটা ছোট্ট ঘরে থাকতো। ওর বর পণ নিয়ে আর একটা বিয়ে করবে বলে ওকে ওই দিঘির জলেই ডুবিয়ে মেরেছিল। বেঁচে থাকতে নাকি মাছ খেতে খুব ভালোবাসতো। অপঘাতে মরে শাকচুন্নি হয়েও মাছের লোভ যায়নি। মাছ হাতে পুরুষ মানুষ দেখলেই ও আক্রমণ করে। আক্রমণ করে মাছ ছিনিয়ে নেয় আর মানুষকে ঘাড় মোটকে খুন করে। ওর বরই ছিল প্রথম লোক যে ওর হাতে এইভাবে মরেছিল, কিন্তু তাতে ওর রাগ যায়নি বাবু। তবে মাছের দিকে লোভটাই বেশি, তাই আপনি মাছ দিঘির জলে ছুঁড়ে দিতেই
ওই শাকচুন্নি আগে ওই মাছের দিকে গেল, আর সেই ফাঁকে আপনাকে বের করে আনতে পেরেছি। ওই যে আপনার শ্বশুর বাড়ির গেট দেখা যাচ্ছে। এর জন্য আমাকে ভাড়া দিতে হবে না, শুধু আপনার শ্বশুর মশাই মানে প্রশান্তবাবুকে একটু অনুরোধ করবেন যেন এই রিক্সা সহ আজ রাতের জন্য এই বাড়িতে একটু ঠাঁই দেন। ওই জুরান দিঘির পাশ দিয়ে এই রাত্রে রিক্সা চালিয়ে আর আমি ফিরতে পারবো না। ভোরের আলো ফুটলেই আমি বের হয়ে যাব। নিশ্চয়ই নিশ্চয়ই, এ আর এমন কি।